এদিকে আবার একটা লাল বিপ্লবের মুখে বাংলাদেশ। আওয়ামী লীগকে ফেরাবে জামাত ও এনসিপি, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে স্পষ্টতা করে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের আকাঙ্ক্ষাকে সমর্থন করে, কিন্তু 12 ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অসংখ্য অনিয়ম, ভোট গণনায় কারচুপির অভিযোগ আমাদের হাতে এসেছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। এই নির্বাচন মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাই জাতিসংঘ অত্যন্ত উদ্বিগ্ন। এদিকে জুলাই সনদ বাতিলে হাইকোর্টে রিট দাখিল, এবার কি ইউনূসের বিরুদ্ধেও হবে? কঠিন বিপদের মুখে ইউনূস ও উপদেষ্টারা। এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনাপ্রধানের একটা দূরত্ব বাড়াবে সেটাও তারেক রহমান বোঝেন, কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে। যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাওয়ার ঘণ্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা করে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা, এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। এদিকে আবার একটা লাল বিপ্লবের মুখে বাংলাদেশ। আওয়ামী লীগকে ফেরাবে জামাত ও এনসিপি। এই ফেব্রুয়ারি মাস শেষ হলেই শেষ হয়ে যাবে তারেক রহমানের রাজনৈতিক মধুচন্দ্রিমা। কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে তাকে। যে কোনো সময়ে পরিস্থিতি এমন হতে পারে যে এই নির্বাচনটি তার সাংবিধানিক বৈধতা হারাতে পারে। তাই সরকারে থাকতে হলে বিএনপিকে জামাতের কাছে মাথা নত করতেই হবে, কারণ রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি মুখে বলছেন যে সব ধর্মের মানুষ বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে। আসলে কি তাই হবে? সংখ্যালঘুদের সংখ্যা কমানোর দায় যদি জামাত নিয়ে থাকে, তবে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সম্পদ কমানোর দায়িত্ব নিয়েছে, তাদের জমি জায়গা সব দখল করেছে। এটিকে কঠিন হাতে দমন করতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। বাস্তবতা হলো বিএনপি 17 বছরের ক্ষুধার্ত বাঘ হয়ে আছে। তারা কি দেখবে কাদের থেকে কিভাবে তারা চাঁদা নিচ্ছে, কাদের জমি জায়গা দখল করছে? এই পরিস্থিতি তো আছেই। সেই সঙ্গে সংবিধান সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে জামাত শিবিরের মতানৈক্যের ফলে রমজান মাস শেষ হলেই জামাত এবং এনসিপি রাস্তায় নামবে বিএনপির বিরুদ্ধে। আর এই মুহূর্তে জামাত এবং এনসিপিকে পেটানোর জন্য সুযোগ খুঁজছে বিএনপি এবং আওয়ামী লীগ। ফলে রাজপথে নামলেই জামাতের কপালে আছে জামাই আদর। পরিস্থিতি সামাল দিতে পারবেন তারেক রহমান? যারা ভাবছেন আওয়ামী লীগের ফেরার রাস্তা আপাতত বন্ধ, বিএনপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলি খুলে দিলেও আওয়ামী লীগকে ফেরার কোনো ব্যবস্থা বিএনপি করে দেবে না। যদিও অনেকেই মনে করছেন যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে, যারা রাজাকার পাকিস্তানির বর্বরতাকে ঘৃণা করে, তাদেরকে ক্ষমতায় আসা থেকে আটকে রাখতে হলে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে কাজ করা উচিত। কারণ মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশ সৃষ্টি করে, তাহলে মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আওয়ামী লীগ এবং বিএনপি হলো দুই ভাই, কিন্তু সেই 1975 সাল থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ, আর যার সুবিধা নিচ্ছে পাকিস্তানপন্থী রাজাকাররা। এমন নয় যে এই কথাটি শুধু আওয়ামী লীগ জানে আর বিএনপি জানে না। যারা বিএনপির বরিষ্ঠ নেতা তারা সবাই জানে জামাত মানেই রাজাকার, আর রাজাকার মানেই পাকিস্তানি। যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষের হত্যার দায় নিতে বাধ্য এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলেছে। কি নির্মম তাদের অত্যাচারের ধরন ছিল তা সবার বোধ বুদ্ধির বাইরে। তবুও বিএনপি এবং আওয়ামী লীগ তাদের প্রতিহিংসার রাজনীতি ভুলে দেশের জন্য রাজনীতি করবে না, যার ফলে জামাত তাদের আসন এবং জনসমর্থন বাড়িয়ে যাচ্ছে। এদিকে জুলাই সনদ বাতিলে হাইকোর্টে রিট দাখিল, এবার কি ইউনূসের বিরুদ্ধেও হবে কঠিন বিপদের মুখে ইউনূস ও উপদেষ্টারা? গণভোট পরিচালনা ও ফলাফলের বৈধতা নিয়ে এবার বাংলাদেশের হাইকোর্টে রিট আবেদন দাখিল হলো। এই আবেদনে সদ্য হয়ে যাওয়া গণভোটের ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশিকা বা রুল জারির আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ জনস্বার্থে এই রিট দায়ের করেছেন। তার বক্তব্য, সংবিধানে গণভোট আয়োজনের কোনো বিধান নেই এবং নির্বাচন কমিশনের এমন কোনো গণভোট পরিচালনার ক্ষমতা নেই। মোদ্দা কথা, তার প্রশ্ন, কেন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না?
যদিও এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগেই ধোঁয়াশা তৈরি হয়েছে। বিএনপি সাংসদ সদস্যরা এমনিতেই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা করে শপথ নেননি। তাদেরও দাবি ছিল এমনই, বাংলাদেশের সংবিধানে এমন কোনো বিধান নেই। ফলে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মোহাম্মদ ইউনুস এবং জামায়াতে ইসলামের মতো কয়েকটি রাজনৈতিক দলের স্বপ্ন এখন অথই জলে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়। হ্যাঁ ভোটে মোট ভোট পড়েছিল 60.26%। সরকারি ঘোষণায় জানানো হয়, হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন 4,74,429 জন ভোটার, আর না ভোট পড়েছে 2,25,65,227টি। গত 13ই ফেব্রুয়ারি এ নিয়ে গেজেট প্রকাশ করে বাংলাদেশের নির্বাচন কমিশন। এবার সেই গেজেটে স্থগিতাদেশ চেয়েই রিট আবেদন করেছেন আইনজীবী ABM আতাউল মজিদ। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এটা কেবল শুরুয়াত। এবার মোহাম্মদ ইউনুসের একের পর এক সিদ্ধান্ত, অর্ডিন্যান্স নিয়েও মামলা দায়ের হবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। ফলে বিগত সরকারের বহু কার্যকলাপ আইনের আতশ কাঁচের তলায় চলে আসবে। ওয়াকিবহল মহলের মতে, বিগত 1.5 বছরে বাংলাদেশের আইন আদালতকে কার্যত হাতের পুতুল হিসেবে প্রতিস্থাপিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে অন্যান্য আদালতে নিজেদের লোকজনকে বসিয়ে নিজেদের মতো করেই ফয়সালা করা হতো যে কোনো মামলার। এমনকি বহু ক্ষেত্রে বিবাদী পক্ষের হয়ে কোনো আইনজীবীকেও দাঁড়াতে দেওয়া হতো না। মব সৃষ্টির মাধ্যমে আদালতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হতো ইউনুসের বাংলাদেশে। এখন দেশে বিএনপির সরকার এসেছে, আশা করা হচ্ছে এবার আইনের শাসন ফিরবে। এর আগেও অন্তর্বর্তী সরকারের গঠন এবং তাদের ভূমিকা নিয়েও হাইকোর্টে রিট হয়েছিল, কিন্তু তা ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার হয়তো তা হবে না বলেই মনে করছেন আইন জগৎ মহল। বাংলাদেশের আইনজীবী মহলের একাংশের দাবি, এবার ইউনুস সরকারের নেওয়া বহু সিদ্ধান্ত নিয়েও রিট পিটিশন দায়ের হতে পারে। আইনজীবী ABM আতাউল মজিদের দাবি, আমাদের সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তার কাজ ছিল দেশের দৈনন্দিন কার্য পরিচালনা করা। দীর্ঘমেয়াদী চুক্তি তো অনেক দূরের কথা, কিন্তু ইউনুস সাহেব তা করে গিয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহে বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল। অপরদিকে জামাত, এনসিপি ও অন্যান্য জোট মিলে মোটে 77টি আসন পেয়েছে। ইউনুসকে সামনে রেখে এই জোটই মূলত জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গণভোটের আয়োজন করেছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে গণভোটকেই কার্যত বাতিল করতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ। প্রবল চাপে জামাত ও এনসিপি এখন খুব উগড়ে দেওয়া ছাড়া আর কিছু করতেও পারছে না। দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়ে 3 বাহিনী প্রধান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন তখন এমন এক মহা তারকা সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্বে, যাকে গত 18 মাস ধরে ঘরে ঘরে প্রত্যেকে চেনেন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদের চেয়ে যার পরিচিতি বেশি এবং যার বিষয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেক নাগরিকের মতামত আছে। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন যখন, তখন সেনাপ্রধান পদে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি শেখ হাসিনার আত্মীয় বলে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পরই যিনি কিনা বাংলাদেশের রাজনীতিতে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে একেবারে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে মুখ্য ভূমিকা পালন করেছেন। মানে ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর যখন ধারণা করা হয়েছিল যে খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলেই সেখানে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, মানে সমীকরণটা এত সহজ ভাবা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তারা মূলত 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবে, বিএনপি ক্ষমতায় আসবে। তখন ওয়াকারুজ্জামানের একেবারে নেতৃত্বে এবং অনেকের মতেই যোগ সাজসে এমন এক সরকার গঠিত হলো যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণেরা এসে মুখ্য ভূমিকা পালন করা শুরু করলেন এবং তাদেরকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত তার নিয়োগকর্তা হিসেবে অভিহিত করে তার কথা মতোই সরকার চালাতে থাকলেন। আর সরকারের মূলত সারা বাংলাদেশ জুড়ে সরকারের প্রশাসনে মূল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল জামায়াতে ইসলামী। কাজেই তারেক রহমানের পক্ষে এই সেনাপ্রধানকে বিশ্বাস করা যখন কঠিন, তখন এটাও মনে রাখতে হবে এই সেনাপ্রধান, এই 3 বাহিনী প্রধানের বাহিনী যখন মোতায়েন বাংলাদেশের নির্বাচনকালীন ডিউটিতে, সে সময়ে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পেরেছেন এবং সারা দেশ জুড়ে তার প্রতিপক্ষ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বলেছে যে সারা দেশ জুড়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সবাই তাদের বিপক্ষে কাজ করেছে। এবং তারেক রহমান যে ওই যে তাহাজ্জুদ থেকে তার নেতা কর্মীদেরকে বলেছিলেন ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে, যখন আগের দিন সন্ধ্যাবেলা থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সিল মারার ভিডিও বের হতে থাকলো, ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়ার খবর বের হয়ে আসতে থাকলো, তখন শেষ পর্যন্ত এই ওয়াকার বাহিনী, এই সেনাবাহিনীর একেবারে খুবই মানে তাদের সক্রিয় এক রকমের ভূমিকার কারণে এবং তাদের সক্রিয় ব্যবস্থাপনার কারণেই শেষ পর্যন্ত নির্বাচনটা বিএনপি বের করে আনতে পেরেছে। সে বিশ্বাসও বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল। এই ওয়াকারুজ্জামানই কিন্তু আবার সেই ওয়াকারুজ্জামান যার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একসময় হয়রান হয়ে যেতে হতো এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার পর তিনি যখন দেখা করতেন, তারপরেও মাসের পর মাস সেনাবাহিনী থেকে, ওয়াকার বাহিনীর কাছ থেকে তাদের নেতা তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে
আনার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল পায়নি বিএনপি। অথচ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে এই ওয়াকারুজ্জামানের সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে এই ওয়াকারুজ্জামান এমনকি নির্বাচনী জোট করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি। যেদিন এই আনুষ্ঠানিক ঘোষণা এলো দুদলের তরফে, সেদিনও এই ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে তারেক রহমান বিএনপি এটাও বোঝে যে জামায়াতের অত্যন্ত প্রভাবশালী, জামায়াতের সাবেক আমির, জামায়াতের এক গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি 2024 আগস্টের পর থেকে সেনাবাহিনীর ভেতরে জামায়াতে ইসলামী সমর্থক অংশটিকে যেভাবে সংগঠিত করতে চাইছিলেন, কিংবা বাইরে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের যে দাবি বা তাদের যে স্বপ্ন ছিল যে একটা মিলিশিয়া বাহিনীর মতো গড়ে তোলা, সারা বাংলাদেশ জুড়ে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর অংশ করা, ওয়াকার না হাসনাত এই স্লোগান তুলে ওয়াকারকে পদচ্যুত করে সেনাবাহিনীতে একটা জামায়াত সমর্থক অংশকে নেতৃত্বে নিয়ে আসা, একটা বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠা করা, বিপ্লবী সরকারের অংশ হিসেবে সেগুলো ঠেকিয়ে দিতে ওয়াকারুজ্জামান যে বড় ধরনের ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে ধরে রাখতে, সংবিধানটা বাঁচিয়ে রাখতে এবং নিজের পদ বাঁচাতে সেনাপ্রধান হিসেবে, সেটাই যে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সংসদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পেরেছে তারেক রহমান আবার সেটাও বোঝেন। কাজেই এই ওয়াকার বাহিনী, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক হওয়া, কিংবা এই বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সঙ্গে, যিনি কিনা শেখ হাসিনার সঙ্গে তার বিশ্বস্ততম বিমান বাহিনী প্রধান হিসেবে একেবারে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়ে তবে বাংলাদেশ ফিরেছেন, এদের সঙ্গে শেখ হাসিনা নিয়োগ করা এই 3 বাহিনী প্রধানের সঙ্গে একটা বিশ্বস্ততার সম্পর্ক গড়ে ওঠা তারেক রহমানের মুশকিল বটে। তবে এই মুহূর্তে আপাতত যে এরা জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ মুক্ত রেখে সেনাবাহিনীকে একটা নির্বাচন বের করে এনে তাকে ক্ষমতায় বসানোর পুরো ব্যবস্থাটা করে দিয়েছেন, সে কারণে এদের প্রতি একটা কৃতজ্ঞতাও আছে। কিন্তু তারেক রহমান যে ওয়াকার বাহিনীকে, তারেক রহমান যে ওয়াকারুজ্জামানকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান, তার খুশি অখুশি নিয়ে ঠিক ডক্টর ইউনূসের মতোই তিনিও বিশেষ পাত্তা দিতে চান না, তার প্রমাণ হচ্ছে খলিলুর রহমানের নিয়োগ। দেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছিলেন, এই ওয়াকারুজ্জামান তখন 3 বাহিনী প্রধান মিলে, মানে তিনি তো যে কোনো গুরুত্বপূর্ণ আলাপ করতে হলে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে তার সঙ্গে নিয়ে যান, তখন মে মাসের 21 তারিখে তিনি 3 বাহিনী প্রধান মিলে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বলে এসেছিলেন যে তারা একেবারে এই বিষয়টাকে অনুমোদন করেন না, যে তাদের কোনো রকম আলোচনা ছাড়া, তাদের সঙ্গে আলোচনা ছাড়া, তাদের অনুমোদন ছাড়া ডক্টর ইউনূস বিদেশ থেকে উড়িয়ে এনে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বসিয়েছেন এবং তিনি আশা করছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনীর সঙ্গে একটা সমান্তরাল নিয়ন্ত্রণ ক্ষেত্র প্রতিষ্ঠা করবে। এবং সেদিনই ওয়াকারুজ্জামানরা এটা পরিষ্কার করেছিলেন যে ডক্টর ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যমুনার ওই সভাকক্ষে রাখলে তারা কোনো আলাপ করবেন না, কাজে তিনি যাতে তাকে বের করে দেন, এবং এরপর কখনো এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে আলাপে বসতে পারেন নাই ডক্টর ইউনূস। শুধু তাই নয়, ওয়াকারুজ্জামান তার এই জাতীয় নিরাপত্তার উপদেষ্টার বিষয়ে আপত্তি এরপর 22 মে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে পরিষ্কারভাবে বলেন, একদিকে বলেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যে আরাকানে করিডর দিতে আনা হয়েছে, নো ব্লাডি করিডর, সেনাবাহিনী সেটা কিছুতেই অনুমোদন করবে না, এবং তিনি বলেন এসব বিদেশি নাগরিককে সেনাবাহিনী এবং 3 বাহিনী কোনোভাবেই অনুমোদন করে না। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে, যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাওয়ার ঘন্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? এবার জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হলো, তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন, কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য, সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই, 3য় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এই ব্যাখ্যা আইনি? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য 2 শপথই নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলে তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ শুরু করতে পারেন। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদ কাজ করতে পারে, তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা পরিষদের প্রয়োজন কি? এদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরো তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, 2টি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে, ভয় সংখ্যাগরিষ্ঠ না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে, ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে, সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটি মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন, কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে।
কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরো জটিল হয়েছে হাইকোর্টের রিটের কারণে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। এদিকে সাংবিধানিক বাস্তবতা বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদে 30 দিনের মধ্যে অনুমোদন না হলে তা বাতিল হয়ে যায়। তাহলে কি বিএনপি সংসদে জুলাই আদেশ তুলবে, নাকি সংসদীয় পথে নিজস্ব সংস্কার বিল আনবে? মঞ্জুর মোর্শেদের ভাষায় সংসদে বিল এনে সংবিধান সংশোধন করাই সাংবিধানিক পথ, অন্যথা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখানেই মূল নাটক। কারণ যদি জামায়াত এনসিপি নিজেদের পরিষদ আহ্বান করে, আলাদা সিদ্ধান্ত নেয়, আর বিএনপি সংসদীয় পথে আলাদা বিল আনে, তাহলে দেশে কার্যত দুই রাজনৈতিক কেন্দ্র তৈরি হবে। এটি কেবল আইনগত প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। আর বাংলাদেশের ইতিহাস বলে ক্ষমতার প্রশ্ন কখনো শান্ত থাকে না। এখনো পরিস্থিতি বিস্ফোরিত হয়নি, কিন্তু বারুদের গন্ধ আছে। বিএনপি বলছে তারা সংবিধান মেনেই চলবে, সমালোচকরা বলছেন এটি জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বেইমানি। বাস্তবতা হলো এই সিদ্ধান্ত দিয়ে বিএনপি একদিকে আইনি নিরাপত্তা নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। কারণ জনমনে প্রশ্ন উঠেছে, জুলাই সনদের প্রতি আস্থা ছিল কি, নাকি ক্ষমতা এসে কৌশল বদলেছে? অবশেষে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি সাংবিধানিক পুনর্গঠনের পথে, নাকি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে? এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসে একটি ছোট্ট অনুচ্ছেদ হবে, অথবা এটি হয়ে উঠতে পারে নতুন অধ্যায়ের সূচনা। কারণ রাজনীতিতে কখনো কখনো শপথের শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় শপথ না নেওয়ার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তই এখন বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ, অজানা ভবিষ্যতের দিকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশকির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা করে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপর দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যায়। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আপনার আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলা কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যে সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি? স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাতকে যে দেন একবার তাও না, হয়তো জামাতকে 5% দিলে বিএনপি দিচ্ছে 95%। যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে, এটা মেইন কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে। এবং 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে 2024-এ এসে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 71 ইস্যুটা আর আলোচনা করা হবে না, নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো, আমরা যদি ক্ষমতায় যাই, তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে, কোনো হয়রানিমূলক মামলা হয়, এটা দায়ভার আমরা নিব, দায়িত্ব নিব। একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে। এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলো পাইছে, তো সেখানে আওয়ামী লীগের একটা বড় রকমের সাপোর্টিং ছিল। তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন, এমপি তো বিএনপি বা জামাতের সবার সঙ্গে বিএনপির তা না, তো সেখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল, এই কারণে কার্যালয়গুলো খুলছে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ কি, আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি, আমার আগের মতন হয়ে যাবো ভাই। নো, এই 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশ হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, মানুষের উপর জুলুম, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিচ্ছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হতে পারে পাকিস্তানের মতো। পাকিস্তানের কোনো ক্ষমতাসীন সরকার টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারে না, আন্দোলন হয়, হেনা ভোট হয়, সরকার পড়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন, আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন। খারাপ কাজ করবেন, ক্ষমতা আছে অপব্যবহার করবেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান। এত কিছু পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে সম্মানের সহিত আছে। কেন? যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে পুঁজি করে খারাপ কোনো কাজ করেন, যারা করছে দূর উপর আছে। আর মিথ্যা মামলা অনেকে হয়তো স্বীকার হয়েছে, এটা চলে যাবে।